যেদিনকে আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি, মা আমাকে নিজের শরীরে কোনো রকম ভাবে খুঁত করতে দেয়নি। মানে বলতে পারো চুল কাটা, নখ কাটা, কোনো কিছুই না সেই দিন থেকে করতে দেয়নি। পুরোপুরি টোটালি বন্ধ করে রেখে দিয়েছিল। আমরা মেয়েরা যখন গর্ভবতী হই তখন এই 9 মাস নাকি আমাদেরকে খুব সাবধানে থাকতে হয়, আর এই সময় তিথি ক্ষণ সবটুকু মেনে চলতে হয়, না হলে বেশ মুশকিলে পড়া যায়। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই মাথায় অনেকটা পরিমাণে তেল নিয়েছি। সেদিনকে যখন মা বাবার কাছে গেছিলাম, মা আমাকে বলছিল চুলটা বেশ অনেকটাই বড় হয়েছে, তুই এক কাজ করবি, যেটুকুই চুল বড় হোক না কেন একটু বেঁধে বেঁধে রাখবি, এতে চুলটা খুব তাড়াতাড়ি বড় হয়। তো মায়ের কথা তো ফেলি না কখনোই, আমি বাবা মায়ের কথা সবসময় শুনে চলার চেষ্টা করি। আর আজকে আমি রান্না করব মিক্স রাইস, তো তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি, কিন্তু এটা হেলদি ওয়েতে মানে শেয়ার করছি তোমাদেরকে। আর একটা হয় খুব আনহেলদি, বাট এটা হেলদি। এই চিকেনটার মধ্যে দেখো একদম এটা বোনলেস পিস বলতে পারো। এটার মধ্যে হলুদ, জিরে, ধনে সবটুকু দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো। এই যে ধনে গুঁড়ো দিলাম, তো এইগুলো সব কিছু দিয়ে দিচ্ছি। একটুখানি হালকা কাশ্মীরি রেড চিলিও দিচ্ছি জাস্ট কালারের জন্য। তো এই যে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো। তো তার আগে আরও কিছু জিনিস দিতে আছে, সেটাও দিয়ে দেবো। আমি কিন্তু নুন অ্যাড করিনি চিকেনটার মধ্যে, একটু টমেটো সস দিচ্ছি, আর দেবো হচ্ছে এর মধ্যে সয়া সস অল্প পরিমাণে, আর দেবো হচ্ছে চিলি সস, এই যে দিলাম। আর এর মধ্যে দেবো আদা রসুনের পেস্ট, এই যে হালকা করে আমি দিয়ে দিচ্ছি। এটা বেশি দিতে হবে না, অল্প দিয়েই হবে। ব্যাস এটাকে মাখিয়ে রাখতে হবে। তো ওইদিকে আমি সবজিগুলোও কাটবো, কিছুটা কাটা আছে আর কিছুটা কেটে নেব। আমি এই সবটুকু মাখিয়ে রেখে দেবো। আচ্ছা, যেটা আনহেলদি সেটাতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রাখতে হয়, বাট এটা আমি এমনি মাখিয়ে রাখছি কারণ এটা আমি কোনো রকম ফ্রাই করব না, সেই কারণে এটা একদম সুন্দর করে রান্না করব। আর প্রীতমকে যেহেতু চিকেনটা বেশি করে খেতে বলেছে, তো প্রীতম তো চিকেন খাবে, অর্কও খাবে, কিন্তু আমার হয়েছে মুশকিল একটুখানি। আর আমার ব্লাডটা অনেকটাই কমে গেছে, সেই কারণে একটা ভয় রয়েছে। প্রীতম এই কমাসে আমাকে এত চিকেন খাইয়েছে না, মাঝে মাঝে মনে হচ্ছে ওই চিকেনটা আমার এখন অরুচির পাত্র হয়ে গেছে মাঝে মাঝে। তো যাই হোক, এখানে বিনস, ক্যাপসিকাম সবটাই আমি ধুয়ে রাখি সবজি এখন, কারণ শীতকাল চলে আসছে এবার। তো সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিই, রোদের মধ্যে জল ঝরিয়ে দিই, আর শুকিয়েও যায়। কিন্তু গরমকালে সেটা করলে হয় না, গরমকালে রোদের মধ্যে রাখতে গেলে সেটা একদম শুকিয়ে দড়ি হয়ে যায়। তো যাই হোক, আমি প্লাস্টিকের মধ্যে এই কদিন যেন তো সবজি ভরে রাখছি, দেখছি ভালো রয়েছে। তো এখানে আমি বিনস কেটে নিচ্ছি, আর এদিকে গাজরটা আমার কাটা আছে। ভেবেছিলাম একটু ক্যাপসিকাম দেবো, একটু বাঁধাকপি, ফুলকপি সব কিছুই দেওয়া যায়, তারপরে দেখলাম যে না, বেশি হিজিগিজি করে লাভ নেই। আর এই রাইসটা খেতে খুব ভালো হয়েছিল। প্রীতম তো মানে পঞ্চমুখ বলে, একটা কথা বলে না, প্রশংসায় পঞ্চমুখ, সেই হয়ে গেছিলো। অর্কও বলছিল যে মা খুব ভালো হয়েছে খেতে। আর এখানে না প্রীতম গান চালিয়েছিল, আর আমার গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালো লাগে। তো এখানে আমি অনেকটা পরিমাণে বিনস দিচ্ছি। আর শীতকাল আসা মানে প্রচুর মানে সবুজ সবজি খাও, শাকসবজি খাও, মানে আমার শীতকালটা খুব প্রিয়, কারণ বিশেষ করে হচ্ছে সবজি, নানা রকম সবজি ওঠে, আর সবজি খেতে আমি ভীষণ ভালোবাসি, যেটা ছোটোতে বাঁচতাম না, কিন্তু এখন বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখানে বিনসটাও আমি কেটে নিচ্ছি। আর এই মুহূর্তে যেহেতু ননভেজের প্রতি মায়া টান সবটা কমে গেছে, তাই আমার এই সবজিটা বেশ ভালোই লাগছে। তো সবটুকু কাটাকুটি করে নিয়ে তোমাদের সাথে দেখো এখানে ভাতটাও দেখিয়ে নিচ্ছি। এই ভাতটা হচ্ছে আমরা যখন মাংস টাংস হয় তখন এই স্পেশাল রাইসটা খাই, মানে এটা হচ্ছে বাঁশকাঠি চালের ভাত। তো ওই ভাতটা দিয়েই আজকে বানাবো, নর্মাল মিনিকেট চাল দিয়ে বানালে অতটা ভালো লাগে না, সেই কারণে। তো এখানে আদা নিচ্ছি, এখানে রসুন নিয়েছি, আর পেঁয়াজ, এই দুটো পেঁয়াজই হয়ে যাবে, অনেকটা রাইসের কোয়ান্টিটি আছে, সেই জন্য এই দুটো পেঁয়াজটা দিতে হবে। এখানে সব কিছু আমি এই যে দেখো চপার বোর্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কেনার পর থেকে আমার অনেক কাজ সহজ হয়ে গেছে, বিশেষ করে এই কাটাকুটির দিক থেকে অনেক কাজ আমার খুব ইজি হয়ে গেছে। তো এই সিস্টেমটাও বেশ ভালো, বেশি যেন তো টানা হিচড়া করতে নেই, একটু হালকা চাপ দিলেই খুব সুন্দর করে সব কিছু কুচি কুচিভাবে কাটা হয়ে যায়। দেখো খুব সুন্দর করে কাটা হয়ে যাচ্ছে, একদম ফাইন মানে চপড হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এখানে একটুখানি চপ করে নিচ্ছি, একটু ফাইন চপই লাগবে আমার। এর মধ্যে যদি একটুখানি স্প্রিং অনিয়ন দেওয়া হতো খুব ভালো লাগতো খেতে। তো এই যে সব কিছু কাটাকুটি হয়ে গেছে, এবার গ্যাসের মধ্যে সবটুকু বসিয়ে নিচ্ছি কড়াইটা। আর এই কড়াইটা অনেকেই বলেছে কত বড়, এইটা কত লিটারের। এই কড়াইটা না প্রায় 4.5 লিটারের বলতে পারো। তো এইখানে সাদা তেল নিয়েছিলাম অল্প, তার মানে যতটা রাইস তার থেকে অনেক কমই নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ, রসুন, আর ওই যেটা আদাটা গ্রেট করে মানে চপড করে রাখলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এরপর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তোমরা এর সাথে আরও অনেক সবজি অ্যাড করতে পারো, আমি কিন্তু শুধু বিনস আর গাজরটাই দিয়েছি। তো এটাকেও হালকা করে আমি ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই কারণ পুরোটাই আমি সেদ্ধ করব। দেখো তেলটা অনেকটাই লাগছিলো, এখন অনেকটা তেলটা কমে এসছে, তার কারণ হচ্ছে এর মধ্যে অনেক কিছু কোয়ান্টিটি পড়বে সেই কারণে। যাই হোক, আমার তো নুন দেওয়া হয়নি, তো আমি এখানে একটু নুনও দিয়ে দিচ্ছি। তো আর তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে। তো এরপর যেটা করব, আর বেশি ভাজবো না, এর মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, তোমরা চাইলে এটাকে ফ্রাই করে পকোড়ার মতো করে পরে অ্যাড করতে পারো, কিন্তু আমি কিন্তু এইভাবেই বানাই, আর তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো, খুব ভালো খেতে লাগে। আচ্ছা, আমি যে চালটা ইউজ করেছি সেটা হচ্ছে বাসমতি চাল, মানে ফরচুনের ডেলি রাইসটা যেটা আমি খাই, তো সেটাকে দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো, বেশ ভালো লাগে। তো এখানে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়েই করেছি। দেখো অনেকটা জল বেরিয়েছে চিকেনটা থেকে, তো সেই জলেই সেদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর প্রীতমকে বললাম, প্রীতম তুমি একটু দিয়ে দাও, তো ও আমাকে দিয়ে দিচ্ছিলো, কারণ ওই বড় ডেকটা তুলে দিতে গেলে বড্ড গরম ছিল আর হাত পুড়তো, সেই কারণে ওই আমাকে বললো যে তোলার দরকার নেই, আমি দিয়ে দিচ্ছি, তুই নাড়াচাড়া করে এটা মিক্স করে নে। তো এটা না দেখে অনেকে ভাববে হয়তো এটা খিচুড়ি ঘাটা হয়ে গেছে, বাট দেখো লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি যেটা দাঁড়াই কীরকম, লুকটা কীরকম দেয়। এত ভালো খেতে হয় এটা, না কি বলবো তোমাদেরকে, মানে বলতে পারো এটা খুব সুন্দর একটা রাইস বলতে পারো, মানে সব রকম দিয়ে বানিয়েছি, তো এটার সাথে আর কোনো সাইড ডিশ লাগে না। যদিও বা আমরা রায়তার সাথে খেয়েছিলাম, সব রকম শসা তারপরে গাজর টাজর দিয়ে একটু রায়তার সাথে খেয়েছিলাম। তো তোমরা এমনি নর্মালও খেতে পারো, খুব ভালো লাগে খেতে। আমি চিকেনগুলো খাইনি, বাদবাকি রাইসটা খেয়েছিলাম, আমার বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। একটু ভুল বললাম, ভালো লেগেছে মানে অসম্ভব ভালো লেগেছে। তোমরা একবার হলেও এটা ট্রাই করো, খেয়ে দেখো। আর এটা বানালে আর তোমাদেরকে কিছু বানাতেও হবে না, সব থেকে সহজ রান্না। তো ওই জন্যই আরও বিশেষ করে বানালাম। প্রীতম বলল যে একভাবেই বানিয়ে দে, তাহলে কি আর 1000 রকমের তরকারি করতে হবে না। তো এই যে বানানো হয়ে গেছে, এটাকে ভালো করে ভাজতে হবে ভাতটাকে। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, তার কারণ আমি তো কোনো লঙ্কার ইউজ করিনি এর মধ্যে, তাই ভাবলাম একটু গোলমরিচ উপর থেকে গুঁড়ো দিয়ে দিই। আর বেশি ঝাল দেব না, ঝালটা এখন খাচ্ছি না, একটু কমই খাচ্ছি ঝালটা। তো এবার ব্যাস হয়ে গেছে, আর বেশি নাড়াচাড়া করব না। আর ভাতটা যেহেতু একদম ভালোভাবে, মানে খুব যে গলি গলি করেছিলাম তা না, তো সেই জন্য দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। আর এটা কি সুন্দর লাগছিলো, যেমন দেখতে তেমন খেতে। তো এবার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি যে ফেসের যে আমার যে হেয়ারগুলো মানে লোমটা আছে সেটাকে কিভাবে ক্লিন করি। এই কাজটা না বলতে পারো প্রায় আমি 7-8 বছর ধরে করে আসছি। তো এটাতে আমার স্কিনটা বেশ ভালোই থাকে। অনেকে ভাবে রেজার ইউজ করলে হয়তো তোমার স্কিনে প্রচুর লোম হয়, দাড়ি হয়ে যায়, গোপ হয়ে যায়, একদমই ভুল কথা। যেহেতু আমি এটা ইউজ করছি তো আমি ভালো রেজাল্ট পেয়েছি। তবে হ্যাঁ, একটা কথা বলবো, মাঝে কিন্তু আমি খুব ভুলভাল ইউজ করেছিলাম, সেই কারণে কিন্তু আমাকে অনেক ভুক্তভোগী হতে হয়েছিল। ঠিকঠাক ডিরেকশনে যদি তুমি হেয়ারটাকে রিমুভ না করো তাহলে কিন্তু একটা হেয়ার গ্রোথ বেশি হওয়ার চান্স থাকে। আমি যেমন কি যেই দিকে লোমটা আছে, মানে মুখের মধ্যে যে লোমগুলো আছে দেখো, আমি কিন্তু নিচের ডাইরেকশনে কিন্তু এটাকে নিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে উপর দিকে যদি আমি এটাকে শেপ করতাম তাহলে কিন্তু এটা কিন্তু খুব খারাপ। কিন্তু আমি একবার করে ফেলেছিলাম, তো তারপরে একটুখানি হেয়ার হয়ে গেছিলো বেশি, কিন্তু আমি বলবো অনেক দিন ধরে ইউজ করছি তাই এটার কোনো প্রবলেম হয় না। তো জানো তো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার আজকে জানো তো এটা করতে করতে খুব মানে মনে পড়ে গেল একটা কথা। আমার যখন অর্ক পেটে আসে প্রথম দিন থেকে আমাকে মা কোনো দিন কিচ্ছু করতে দেয়নি, না চুল কাটতে দিয়েছে, না ভুরু প্লাক করতে দিয়েছে, কোনো কিচ্ছু না, না নখ কাটতে দিয়েছে, কোনো কিছু নাকি করা যাবে না। ওই সময় নাকি গর্ভবতী মাদেরকে খুব মেনে চুনে চলতে হয়, এমনকি বাইরে বেরোতে দিত না। তো আমার কোথাও গিয়ে মনে হতো আমি ভীষণ অসুস্থ একজন মানুষ, এটা মনে হতো। তাই পুরো প্রেগনেন্সি জার্নিটাতে আমি কোনো রকম কোনো বলতে পারো কোনো ফিলই করতে পারিনি, শুধু মনে হতো আমি অসুস্থ। তো দেখো একটা স্কিনে মানে বলতে পারো একটা গ্লো চলে এসছে। আসলে আমরা যখন মুখ থেকে হেয়ারটা তুলে ফেলি না, তখন অনেকটা মুখটা আমাদের পরিষ্কার হয়ে যায়।
আর এইদিকে প্রীতম না আমাদের যে স্টোরেজটা আছে ওখান থেকে কিছু বক্স বার করছে, আমাদের খুব দরকার সেই কারণে। তো আমি স্নান টান করে চলে এসেছি, আর আমি এখন টোনার অ্যাপ্লাই করেছি, সিরাম অ্যাপ্লাই করেছি, এরপরে আমি একটু ক্রিমও অ্যাপ্লাই করব কিছুক্ষণ পর। তবে একটা কথা বলবো যে তোমরা কখনোই ফেসে রেজার ইউজ করে কোনো রকম প্যাক ইউজ করবে না, একদিন অন্তত 2 দিন ইউজ করবে না, এতে প্রবলেম হয়। আর যাদের ব্রণ আছে তাদেরকে বলবো রেজার ইউজ করবার আগে একটুখানি সাবধানে করবে, কারণ এতে না অ্যাকনে প্রবলেমটা বেশি বাড়ে। যেহেতু আমার মুখে কোনোদিন ব্রণ বেরোয়নি, তাই আমাকে এত চিন্তা করতে হয়নি কোনোদিনও এইসব ব্যাপার নিয়ে। তো এখানে তারপরে আমি ঠাকুরকে একটুখানি, সবই হয়ে গেছিলো ভোগ টোক দেওয়া। তো আমি যেহেতু স্নান করেছিলাম তাই প্রতিদিনই যে কাজটা আমি করি সেটাই আমি করছিলাম। তো এখানে আমি পঞ্চপ্রদীপটা দিয়ে ঠাকুরকে একটু দেখাবো, এটাতে আমার মনটা খুব শান্ত হয়। আস্তে আস্তে কেমন যেন ভগবানের প্রতি না আমি ভীষণ পরিমাণে আসক্ত হয়ে যাচ্ছি, সেটা দিন দিন আমি বুঝতে পারছি, আর জিনিসটা বেশ ভালো সেটাও বুঝতে পারছি। যাই হোক, এখানে ঠাকুরকে একটু পঞ্চপ্রদীপ দেখিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার গোপুসোনা সিংহাসনে চুপটি করে বসে আছে, আর এইদিকে রয়েছে আমার মহাদেব। কিন্তু এই পুজো করে উঠতে না উঠতে একটা বিশাল জিনিস হয়েছে, ধরো তোমাদের সাথে বলি। আমি অর্কর নিয়ে রেজাল্টটা মানে খাতাগুলো তোমাদের কাছে শো করেছিলাম, সেখানে অনেক মানুষ আমাকে ভালো বলেছে, অনেক মানুষ এসেছে, অনেক মানুষ অনেক কিছু বলে দিয়েছে আমাকে যে সৎ মা, হ্যান মা, ত্যান মা। এবার আজকে অর্ক রিপোর্ট কার্ড দিয়েছে, সেইটা আমি তোমাদেরকে দেখাবো। টিচার কই? টিচার এই যে ও এসে গেছে, দেখি দাও রিপোর্ট কার্ড দাও। আজকে অর্কর এই যে রিপোর্ট কার্ড শো করাবো। অর্ক রিপোর্ট কার্ড, এখানে সব কটাতেই ও A+ পেয়েছে, ঠিক আছে, সব কটাতেই ও A+ পেয়েছে। ওকে, ভালো কথা। এখানেও তোমার এখানে বলেছে রিডিং অ্যান্ড স্পিকিং, সব কিছুতেই এ। এটাতে কি লিখেছে? আন্ডারস্ট্যান্ড অ্যান্ড, ও কথা শোনার বোঝাতে লিখেছে এ। ঠিক আছে, চলো, এইটাই জন্যই তোমাকে সেদিনকে আমি বকেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, ম্যামদের কথা শোনো না তুমি। শুধু দেখো, এই যে দেখো, শুধু পড়াশোনা করলে কি হবে নাকি? শুধু পড়াশোনা করলে হবে? গুড বয় হতে হবে না? কেন রেগে আছিস কেন? তোকে আমি কখন বকি রে? তোকে আমি কখন বকি? একটু সত্যি করে বল ক্যামেরার সামনে। মজা না, আমার ক্যামেরা অফ করলে বলছি মজা করলাম, তোকে আমার সত্যি করে বল কখন বকি? এদিকে ঘোর ঘুরে। না না, তুই এখন যে বললি তুমি সেদিনকে আমাকে বকেছিলে, কখন বকেছিলাম তোকে? তো টিভি দেখা বন্ধ করে দিচ্ছি, এটা বলতে পারি। থেকে আমি একটা জিনিস ওর সাথে করেছি, সেটা হচ্ছে টিভি দেখাটাও আমি বন্ধ করে দিয়েছি। আজকে একটু টিভি দেখতে দিতে হবে। ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল A+ পেয়েছে। আচ্ছা, না সব ঠিক আছে, আমি খুশি, খুব খুশি। হ্যাঁ, মার্কশিটটা দেখে আমি খুশি হয়েছি। তবে হ্যাঁ, খাতার মধ্যেও তো ঠিকঠাক আমি মানে এই যে সিলি মিস্টেকগুলো যদি না করতে তাহলে একটু ভালো হতো। ঠিক আছে, অসুবিধা নেই। ফার্স্ট ইউনিট টেস্ট A+ সব কটাতেই পেয়েছিল। আচ্ছা, আমার মনে হচ্ছে হাফ ইয়ারলিতে ভালো নাম্বার তুলেছে। হ্যাঁ, তাই তো, হাফ ইয়ারলিতেই বেশি ভালো নাম্বার এসছে। তো সবেতেই A+ পেয়েছে। শুধু ম্যাথসে হাফ ইয়ারলিতে ইউনিট টেস্টে A+ পেয়েছিল, এবারে হাফ ইয়ারলিতে শুধু A পেয়েছে। ম্যাথে বললাম না নাম্বারটা একটু কমে গেছে। যাই হোক, নো প্রবলেম। তবে হ্যাঁ, A+ এক্সেলেন্ট, মানে ওই 90% থেকে 100-এর মধ্যে একটা দায়িত্ব বাচ্চাদেরকে, তো তার মধ্যে A+ অর্ক পেয়েছে। এই যে তোমাদের বন্ধুগণ, কংগ্রাচুলেশনস, সেলিব্রেশনস। অর্ক না সেদিন থেকে বলছে, মা তুমি টিভি দেখতে দিচ্ছ না, মা তুমি টিভি দেখতে দিচ্ছ না। আমি ওকে টিভি দেখতে দিচ্ছি না, কারণ আমি এমনিতে ফোন তো ওকে আমি দিই না, ফোন আমি ওকে দিই না, ফোন দেওয়া বন্ধ হয়ে গেছে প্রায়। আজ যখন ও 1 বছর বয়সে মাঝে মাঝে খাওয়ানোর সময় ফোন দিতাম, তখন ওটা আমি খুব বাজে একটা হ্যাবিট ওর তৈরি হয়েছিল। খুব 2 মাস 3 মাস পর আমি অটোমেটিকলি বন্ধ করে দিয়েছি। এখন আর ফোন হাতে দেখিনি, আমাকে বিশাল ভয় পায়, তাই না বাবা? ও ফোন হাতে দেবে না কিছুতে, ফোন সামনে পড়ে থাকলেও হাতে দেবে না। এটা প্যান্টটা খুলছো? খোলো, যা খোলো, যা চেঞ্জ করো। আমি খুশি হয়েছি। সেদিনকে জানিস তোকে আমি দেখেছি ক্যামেরায়, তো আমাকে সবাই কত খারাপ খারাপ কথা বলেছে।
বলেছে এই মাটা ভালো না, এই মাটা বাচ্চাটাকে সবসময় বকে, টর্চার করে, মেন্টাল হ্যারাসমেন্ট করে। আচ্ছা সেদিনকে ভিডিওটা আমি একটা কথা বলি, এটা আমি নিজেই কেঁদেছিলাম। আমি তো জানি, আমি দেখলেই দেখলেই সেটাই কান্দন না। হ্যাঁ, আর আমি তোমাকে বকা বকা করি বাবা? বকা তোমরা এরকম বলো না, মা ভালো আর আমিও ভালো, আর আমি বকা করো না। আর এমনিতেও মা ভালো, আর তোমরা এক ফোঁটা ওইসব কথা বলবে না। কথা শুনলে না তাহলে ওরকম বলতে নেই, ওরকম বলতে নেই, বকুনি দেবো সবাইকে। হ্যাঁ, আর অর্কর মাকে সবাই বলেছে নাকি আমি নাকি রেজাল্ট কার্ডটা দেখিয়েছি, সবার সামনে হ্যারাসমেন্ট করেছি তোমাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম না রেজাল্ট কার্ডটা দেখানোর আগে যে দেখাবো কি দেখাবো না। হ্যাঁ সবাই দেখিয়েছে, ও খুব ভালো করে জানতো যে জিনিসটা আমি মজার ছলে করেছি, কিন্তু কোন ছিল সেদিনকে অন্য কারণে যে ওর টিভিটা খুব বন্ধ হয়ে যাবে, তাই তো দেখছি কেঁদে দিই একটুখানি, তাহলে যদি খারাপ রেজাল্ট হয় মায়ের কাছে একটু বকাটা কম খাবো, তাই না? যেটা আমি ছোটবেলায় করতাম, ছোটবেলায় দিদার কাছে। ঠিক আছে, তো চলো আজকে একটুখানি ব্লগটা টাটা। আর কোনোদিনও এসব কথা বলবে না, নাহলে বকুনি দেবো। আচ্ছা বকুনি দেবে, আর বকুনি দেবে, ঠিক আছে বলবে না। কেমন খেতে এসে তো ভালো লাগছে। আর এই যে স্যারকে সেদিনকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছিলাম না, স্যার ভালো পড়াশোনা করাচ্ছে। কত ফিস লাগবে স্যার? ঠিক আছে চলো, আমার মাথা এখন শোকায়নি, মাথা চুলটা শোকায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। তো চলো। উফ।